তো আমি 35 যখন পেরোচ্ছি তখন আমি বুঝতে পারছি যে আমার চাওয়া পাওয়া, আমার দেখা বা আমার ভাবনাগুলো কোথাও গিয়ে চেঞ্জ হচ্ছে। লক্ষ্মীর জন্য কি লক্ষ্মী যাবি তো? হ্যাঁ, যদি প্রেমে পড়লে তার বিরহ হয়, মানে পুরনো ঘটনা। এমনই সহযাত্রী যে মানে প্রান্তিক স্টেশনটা যাতে এক হয়, মানে আমাকে যেতে হবে শিয়ালদা, ওকে যেতে হবে হাওড়া, তার কোনো না কোনো বিধাননগরে কি দাঁড়াতে হবে। তুমি কি শুভেচ্ছা জানিয়েছো? ধর্মের রাজনীতি কি শুধুমাত্র আমাদের দেশে হচ্ছে? क्या करना चाहता हूँ, प्यार ही तो करना। প্রাক্তন এবং কোনো রকম কোনো কিছুই কাজ করে না। খুঁড়ে পাওয়া এই প্রত্নতত্ত্ব ভিড়ে খুঁজবে কোথায় ইতিহাস জানা লোক। এই জীবনের মেয়াদ যখন দিলেই কষ্টগুলো উদযাপিত হোক। জল খুঁজে পাক যত নষ্টের গোড়া, জাহাজের লোভে বন্দর যাক ভেসে। এই ছায়াপথ শুকনো রোদেই মোড়া, যতটা সূর্য শালিক ভালোবাসে। শূন্যের বুকে সংখ্যা দিয়েছি ভোরে, লুকিয়ে তো সেই জুয়ারি সাজার ঝোঁক। বড় হাওয়া দেয় তাসেদের ঘরে, কষ্টগুলো উদযাপিত হোক। একেবারেই বোঝাই যাচ্ছে নতুন করে আর ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই। আমার সঙ্গে কে রয়েছেন দেখতেও পাচ্ছেন, এবং একেবারে খুব সুন্দর শুরু আর কি। বর্ষার দিন, অবশ্যই একটু কবিতা না হলে হয়। সৌরভ চক্রবর্তী, নমস্কার। তুমি কেমন আছো বলো? আমি আছি, চলে যাচ্ছে ভালো, ভালো মন্দ মিশিয়ে। হ্যাঁ, এটা জীবন। একদম এটাই জীবনের ওঠা পড়া আর কি। ওই আমাদের বিজ্ঞাপনে ছিল না, জীবনে ওঠা পড়া গায়ে না লাগে, গায়ে যেন না লাগে। তো কিন্তু ওই গায়ে না লাগিয়ে এগিয়ে যেতে হয়। একদম একদম। তো সেটা কি সৌরভ চক্রবর্তী তাই করছে? হ্যাঁ, জীবনে তো ওঠা পড়া সবই তো মানে ওই আর কি, সবটা মিলিয়ে জীবন যাপনটার উপর দাঁড়িয়ে আছে জীবনটা কি। হ্যাঁ, জীবন তো একটা মানে কি বলবো, ক্লাউডের মতন। জন্মের পর থেকে অ্যাকচুয়ালি জীবন শুরু, মৃত্যু অবধি আছে। তো কার ডেডলাইন কখন আমরা কেউ জানি না। তো যেটা করতে পারি, যাপনটাকে যেভাবে আমরা যাপন করব, তার উপর দাঁড়িয়ে আছে আমার জীবনের ভ্যালুয়েশন কি দাঁড়াবে। কোথাও কি এই যে ডেডলাইনের কথা বললে, ডেডলাইন বলি, এই এখন যখন আশেপাশে প্রচুর কাছের মানুষ বা বন্ধুদের, মানে আমি জানি না তোমার জীবনেও হয়তো হয়েছে, মানে অসম বয়সে চলে যাওয়ার একটা দেখতে পাই। তো কোথাও কখনো জানি না, কবিদের তো লেখার মধ্যে মৃত্যু চেতনাও আসে ভীষণ। তো সেটা কি কখনো ভিড় করে আসে যে যদি আমি না থাকি বা যদি হঠাৎ কিছু ঘটে? আমি জানি হয়তো তোমার অনেক ফ্যানরা এই প্রশ্নে রাগ করতে পারে, কিন্তু এটা জীবন। মানে আমি এই জন্য আরো বলছি কারণ এটা হয়তো আমার মনেও আসে, যখন আমি দেখি খুব আমার কাছের জন্য, আমারই বয়সী বা আমার থেকে তারা ছেড়ে চলে যাচ্ছে, তখন একটা দুঃখ, ভীষণ কষ্ট যে তারা চলে যাচ্ছে। পাশাপাশি এটা মনে হয় তো আমার জীবনেও যে কোনোদিন নেমে আসতে পারে। তাই কি করে গেলাম বা সেই ভয়টা লাগে যে আমি কি আদৌ কিছু করে যেতে পারছি, হঠাৎ করে যদি চলে যাই আমি কি রেখে যাব। এটাই তো, এখান থেকে তো সৃষ্টির শুরু আমার ধারণা। মানুষ মানে যারা শিল্পী তারা তো ওটাই ভাবে যে আমি চলে যাওয়ার পর কি থেকে যাবে, রাদার দেন আমি কি নিয়ে এগোতে পারছি তার থেকে। তো সেই চেতনা তো, সেই চিন্তা তো থাকেই। আমার মনে হয় কবিতাগুলো হয়তো থেকে যেতে পারে, পরিচালনা কিছু কিছু হয়তো থেকে যেতে পারে, নাও থাকতে পারে। তাতে কোনো আক্ষেপ নেই। আক্ষেপ এই কারণেই নেই যে আমি যেগুলো করতে চাইছি বা করতে চেয়েছি ছোট থেকেই, সেগুলো করতে পারছি কিনা। পৃথিবীতে খুব আমার মনে হয় 2-3% মানুষ আছে যারা তাদের ইচ্ছে অনুযায়ী কাজগুলো করতে পারে, বাকিটা অনিচ্ছাতেই কাজ করতে হয়। আমার বাবাকেও চাকরি করতে হতো, বাবা লিখতে ভালোবাসতেন। আমি বাবাকে দেখেছি যে বাবা চাকরিটা করতে ভালো লাগতো না, কিন্তু যে কারণে বাবা কখনো চাননি যে আমাকে অপছন্দের কোনো জিনিস করতে হোক। আচ্ছা, মানে ছেলে যেন সেটা না। হ্যাঁ, তো আমি জানি সব বাবা মায়েদেরকেই অন্তত এরকমভাবে জীবন, অধিকাংশ ক্ষেত্রেই, সবাই তো প্রিভিলেজড হয় না, আমরা কেউই প্রিভিলেজড নই। বরঞ্চ এই প্র্যাকটিসটা যে করতে পারছি, এইভাবে চর্চাটা চালিয়ে যেতে পারছি, সেটা আর সফল অসফল কথাটা খুব মানে ওই সময়ের অনুপাতে মাপলে খুবই ভেগ হয়ে দাঁড়ায় আর কি। আজকের দিনে যে একটা সফল মনে হচ্ছে, পরবর্তীকালে সেটা সফল নাও হতে পারে। কত সভ্যতাকে ভেঙে যেতে দেখেছি আমরা, সোভিয়েত ইউনিয়নকে পড়ে যেতে দেখেছি। তো সফল কি? হয়তো আমেরিকাও একদিন চলে যাবে। কারণ আমাদের এখানে বাম জমানাও আমরা ভাবিনি যে চলে যেতে পারে 34 বছর, সেটাও গেছে। হ্যাঁ, তো সফল অসফলটা তো ওই টাইম স্প্যানে যেটাকে মনে হচ্ছে ফেব্রিকেটেড ওয়েতে যেটা দাঁড়াচ্ছে, সেটাকেই সফল। তো তুমি ছোট থেকে যা যা করতে চেয়েছো সবই কি করতে পেরেছো বা পারছো? না, সবই করতে পারা সম্ভব নয়, তবে অনেকটা মানে যদি আমার মানে কি ইচ্ছে ছিল আমি জানি না, মানে সেটা হিসেবে জায়গা থেকে পরিচালনা, লেখা, অভিনয়, তিনটে তো ছিল। হ্যাঁ, তিনটেই ছিল। আর কিছু খুব যে আমি করতে চেয়েছি জীবনে তা না। সেদিক দিয়ে অবশ্যই ভাগ্যবান। আমি যে চর্চা করতে পারি আজকে দাঁড়িয়েও,
এই সময় দাঁড়িয়ে আমার অনেক সমসাময়িক বন্ধু বান্ধব রয়েছে যারা আমার থেকেও অনেক গুণ বেশি ট্যালেন্টেড, যাদেরকে সময়ের কারণেই হোক, পরিস্থিতির কারণেই হোক এই ফিল্ড ছেড়ে চলে যেতে হয়েছে। তো তাদেরকে যখন আমি দেখি তো আমি নিজেকে লাকি মনে করি, এবং আমার খুব কষ্ট হয় যে তারা পারেনি কন্টিনিউ করতে। এবং কষ্ট দুতরফের হয়, একটা হয় যে তারা পারেনি, আর একটা হয় যে আমাদের এখানে সেই সিস্টেম নেই যে ট্যালেন্টকে কিউরেট করার মতো। ঠিক এই জায়গাটা থেকেই আমি জাস্ট ওই প্রশ্নটাতেই যাচ্ছিলাম যে এই যে সময়, যে তুমি এই কথাটা বললে, এই সময় দাঁড়িয়ে রাজনৈতিক প্রেক্ষাপট আমি এখনই ঢুকছি না, বাদ দিচ্ছি। আমি যদি বিনোদনের জায়গাটাই ধরি, এখন তো বিনোদন আর রাজনীতি এক হয়ে গেছে, মিলেমিশে গেছে, অন্তত এই রাজ্যের প্রেক্ষিতে তো ভীষণভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যে তুমি বললে বহু মানুষ কাজ করছে, বাজার নেই, সত্যি কথা বলতে বাজার মানে বহু মানুষের সংস্থানের মতন বাজার নেই, যেটা বলে অর্থ আসছে না, যোগানো নেই, আবার অর্থ কেউ ফেরতও পাচ্ছে না, সেই জায়গাটা একটা কঠিন অবস্থা, প্লাস পরিস্থিতি, যে কাজ করা নিজের ইচ্ছে মতো স্বেচ্ছায় কাজ করার প্রবণতা, এবং সেই সঙ্গে বোধহয় দর্শক হোক বা পাঠক হোক তাদের বদলে যাওয়া, মানে তাদের চরিত্রটা বদলে যাওয়া। তো কি মনে হয় যে মানে কিভাবে পারছো, মানে এরপরেও আর কি এই জায়গাটা? কঠিন, ভীষণ কঠিন। আমি দেখি আমার সমসাময়িক সবাই খুব চিন্তিত এটাকে নিয়ে, এবং এটা যে শুধু রাজনৈতিক কারণে পালাবদল হয়েছে তা কিন্তু নয়। যদি বলি তাহলে এক পক্ষ বলা হবে, মানে যে এটা শুধুমাত্র রাজনৈতিক কারণেই হয়েছে। মানুষের হ্যাবিট চেঞ্জ হয়েছে, মানুষরা প্রত্যেকেই কম বেশি এখন ক্রিয়েটার, তারা নিজেকে নিয়েও মগ্ন। তো মানুষের হাতে সময় তো 24 ঘন্টা, সেটা তো বেড়ে 26 হয়নি। তো অবজারভেশন, দেখা, লম্বা সময় ধরে দেখা, মনোযোগ রাখা, এগুলো তো গ্র্যাজুয়ালি আমাদের সবারই কমেছে। তো বিনোদন একটা অদ্ভুত জায়গা, বিনোদন দুনিয়া কিন্তু হাতড়াচ্ছে, কোথাও একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, চেঞ্জ ওভার বলি না, ওই চেঞ্জ ওভারের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ 15 বছর বা 20 বছর আগেও তো বুঝতে পারিনি যে ফোনটার মাধ্যমে জিনিস তৈরি হবে, বা ফোনটা একটা ডিসপ্লে মোডে চলে যাবে যেখানে আমরা টিভির মতন করে দেখবো। মানে তুমি যদি দেখো মানে কতটা ভোলাটাইল বুঝতে পারবে যে প্যান্ডেমিকে যে ওয়েব সিরিজকে বলা হয়েছিল যে টেক ওভার করে নেবে, পোস্ট প্যান্ডেমিক মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে নিয়ে গেছে, এখন বলা হচ্ছে স্ট্রিমিং ফ্যাটিক কাজ করছে মানুষের মধ্যে, যে কোথায় কি আসছে, অনলাইনে কোনটা আসছে মানুষ ধরতেই পারছে না, তার আগে আবার নতুন জিনিস চলে আসছে। তো এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে না, প্রতি 2-3 বছরে মানুষের তো ব্যক্তিগত লাইফও চেঞ্জ হচ্ছে, মাথা চেঞ্জ হচ্ছে, কোথাও কখনো আমার যেন মনে হয় যে আমার আগের প্রজন্ম তো মানে ভালো হয়েছে, বেঁচে গেছেন, আমরা একটা মিড প্রজন্মে রয়েছি, আমার পরবর্তী প্রজন্মের জন্য কি অপেক্ষা করে আছে সেটা নিয়ে হয়তো কেউ ভাবে কিনা। না, এটা চেঞ্জ তো হতেই থাকবে। হ্যাঁ, মানে আদৌ মানে আমি বলছি মানে খুব ভবিষ্যৎ আছে কিনা জানি না। আমি ছোটদের সঙ্গে খুব কমিউনিকেট করতে পছন্দ করি, যাতে কোথাও কি লিঙ্কলেস না মনে হয়। একদম, এটা আমি একটা অদ্ভুত প্রবণতা আমি নিজের মধ্যেও খেয়াল করেছি, যে আজ থেকে 15-20 বছর আগেও, বা আমি অত দূরেও যাব না, আমি 15 বছরই ধরি, ফিকশনটাকে একটা অন্য জায়গায় দেখা হতো, নন ফিকশন সাধারণের জন্য ছিল না। মানে আমার সেই দাদারা সাজেস্ট করতো যে এই ডকুমেন্টারিটা দেখ, মাইকেল মুরের একটা ডকুমেন্টারি দেখ, বা ফায়ার ইন দ্য ব্লাড দেখ। তো সেইভাবে ডকুমেন্টারি দেখা হতো, না হলে ডকুমেন্টারি দেখা কিন্তু হতো না। এখন ইউটিউবের দৌলতে তুমি দেখবে নন ফিকশনটা কিন্তু একটা অদ্ভুত জায়গায় চলে এসছে, ইনফোটেনমেন্ট একটা অদ্ভুত জায়গায় চলে এসছে। তুমি কি 15 বছর আগে ভাবতে পেরেছিলে যে ইনফোটেনমেন্টেরও এরকম লাখ লাখ গ্রাহক হতে পারে? একদম। এবং যখন শুরু করেছি তখন তো ভাবলাম। এবং তুমি খেয়াল করে দেখবে যে নতুন যে আমার ধরো যে ভাগ্নেকে আমি দেখি, ও কিন্তু অ্যাডিক্টেড নন ফিকশনের প্রতি। ওর ফিকশনটাকে মনে হয় এটা তো বানানো, এটা তো মেকি, এর মধ্যে অথেন্টিকেশন কি আছে? আমার ওটা ভয় লাগে যে ফিকশন তো সেটাই তো ক্রিয়েশন, যে তুমি বানাচ্ছ। যদি একটা বড় সোসাইটি জেনজি বা তাদের পরবর্তী জেনারেশনটাকে ওটাকে মিথ্যে ভাবতে শুরু করে এবং নন ফিকশনটাকে সত্যি ভাবতে শুরু করে, তাহলে খুব বিপদ। কিন্তু ফিকশনটা হারিয়ে যেতে পারে। খুব বড় কথা বলেছো তুমি একেবারে। এই জায়গাতে যে প্রশ্নে আসবো, একেবারে সরাসরি প্রশ্ন, যে লক্ষ্মীর জন্য কি লক্ষ্মী যাবি? তো হ্যাঁ। লক্ষ্মীকে অস্বীকার কে করতে পেরেছে বল? মানে
সৌরভ চক্রবর্তীর কাছে প্রচুর অফার বহুদিন ধরে এসেছে, তাও 9-9.5 বছর লেগে গেছে। নিশ্চয়ই অবশ্যই স্ক্রিপ্ট পছন্দ হবে, কিন্তু কোথাও যেহেতু তুমি বললে সময় দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। না না, তার থেকেও দেখো, লক্ষ্মী আমি অস্বীকার করার কোনো জায়গা নেই, কেউ অস্বীকার করার জায়গা নেই। মানে সে তুমি মুকেশ আম্বানিরও জায়গা নেই, কেউ কারোরই নেই। আমরা তো ছোট 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 ক্ষুদ্র সংস্করণ। তো তার থেকে যেটা বড় কারণ আমার মনে হলো যে একটা সময় নিজেকে দেওয়ার জন্য আমরা ভাবছিলাম, মানে আমি, আমার যে টিম, আমরা যে একসঙ্গে কাজ করি, আচ্ছা, যে আমরা কন্টিনিউয়াসলি 9-9.5 বছর ধরে প্রডিউস করে গেছি এবং লাগাতার করে গেছি। তো দু ধরনের সময় আমরা পারচেস করতে পারতাম, একটা 1-1.5 বছর বা 2 বছরের কাছাকাছি সময় আমরা নিজেদেরকে দিতে চাইছিলাম, যে আরেকটা ভার্সনে আবার ফেরত আসা। তো তাতে দেখছিলাম যে দুরকম উপায় হতে পারতো। যদি আমি মানে সিলভার স্পুন মুখে নিয়ে জন্মাতাম, যে বাড়িতে ইউরোপ ট্রিপ করছি, যে জীবন দেখছি, যেমন সিনেমায় দেখা যায় আর কি, দেখে নিজেকে রেজুভেনেট করছি। আর একটা তো কাজ করতে করতে রেজুভেনেট করছি। আমরা প্রত্যেকে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, আমরা আমাদের চাওয়া পাওয়া আমরা জানি। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে এটা হাই টাইম, এত বছর ধরে অফার আসছিল, অনেক বার করে অফার আসছিল, যে এটা হাই টাইম যে এখন আমি পারবো, মানে আমি 1-1.5 বছরটা সময় দিতে পারবো, নিজেও অনেকটা কনজিউম করতে চাই, অনেক কিছু দেখতে চাই, পড়তে চাই, শুনতে চাই, যেটা পারবো, এবং নেক্সট 1.5 বছর পরে প্ল্যানটা করতে পারবো। কারণ আমি এই 1.5-2 বছরের মধ্যে আমার ধারণা, হতে পারে একদম ভুল, যেটা অভূতপূর্ব পরিবর্তনও আসবে মানুষের ভিউইং প্র্যাকটিসে। আচ্ছা, আর এই জায়গার মধ্যে তুমি যখন ছেড়েছো সিরিয়াল, আর এখন তো অনেকটাই পাল্টে গেছে, তো কোথাও কাজ করছে যে এখন সেই দর্শকই রয়েছে না নতুন দর্শক? ভীষণ ভয় কাজ করেছিল, হ্যাঁ। প্রমোটার মানে যখন এসেছিল, আমার ভীষণ, আমি কাউকে বলিনি কিন্তু মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম যে যে আদৌ কি মানুষ পছন্দ করবে। মানে এত 9-9.5 বছর তার থেকে কথা না, কিন্তু অনেকটা যথেষ্ট বড় সময়। নতুন মানে প্রজন্ম উঠে আসছে, নতুন দর্শক আসবে, তোমার পুরনো যারা তাদের মাথায় ওইটা ছাপ রেখে আছে, সেটা নিয়ে তারা বসবে, মানে অনেকগুলো অনেক তুল্যমূল্য বিচার আসতে পারে, খারাপ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে আমাকে, আমি কি করতে পারি সেক্ষেত্রে। কিন্তু না, আমি দেখলাম যে প্রোমোটা আসার পর লোকের একটা প্রোমোটা খুব ভালো লেগেছে, এবং সেটা তুমিও যখন যাবে দেখবে ক্যাপশন বা কমেন্ট সেকশন বুঝতে পারবে। তো আমি না খুব আরাম পেয়েছি যে না, মানে ঠিক আছে, ওটা তো আমার যা পরিচিতি সে টেলিভিশন, আমার মানে এমন অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি কখনোই তোমার সঙ্গে আগেও যখন কথা হয়েছে আমি বলেছি যে টেলিভিশনে করতে চাই না, কখনো বলি না, কারণ ওর মতন রিগোরাসলি মানে নিয়মিতভাবে দর্শকের মনে অবস্থান আর কোনো মাধ্যমে করা যায় না। ওটাও একটা যাপনের মধ্যে একদম, প্রত্যেকটা যারা টেলিভিশন যে ধারাবাহিকের যে দর্শক, সেদিন কিন্তু চরিত্রগুলোর সঙ্গে যাপন করে তারা, তো ওটার কিন্তু অন্য মজাও আছে। এবার আমি এত বছর পরে এসে সবে শুরু করেছি, আমার কাছে একটু আর্লি টু বলা আর কি, টু জাজ, কিন্তু আমার ভালো লাগছে করতে, ঠিক, এটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো লাগাটা, এবং নিজের সময়ও আমি বার করতে পারছি। তুমি নিজের যে চর্চা, লেখালেখি বা সেই চর্চাটা করে, কারণ সিরিয়াল করলে আমি শুনেছি সময়ই পাওয়া যায় না। হ্যাঁ, আসলে আমার মানে নিজের চর্চাগুলোই আমার মানে রিক্রিয়েশনের জায়গা আর কি। তো আমার যত বেশি আমি কাজের মধ্যে থাকি, মানে স্ট্রেস বাস্টার। হ্যাঁ 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 হ্যাঁ, না হলে আরো স্ট্রেস, হ্যাঁ প্রচুর। আমাকে যদি বলা হয় তুমি আগামী 24 ঘন্টা ঘুমো, আমি পারবোই না। আমি ছোটবেলায় কলেজে পড়তে তো ঘুমানোটাকে সময় নষ্ট ভাবতাম, মানে কি পরিমাণ পাগল। দারুণ, কলেজে পড়তে ভাবছো মানে আমার বাবা মা তো খুবই খুশি যে না, তাদের যে বিশাল পড়াশোনা করছিল তা নয়, কিছু এটা করে বেড়াচ্ছে, ওটা করে বেড়াচ্ছে, ইনভলভ, মানে কিছুতে মানে যাই হোক, মানে অনেকে রেগে যাবে, মানে তুমি তো ভিডিও গেম খেলছো না, মানে আমি বলি গেমারও কিন্তু এখন একটা প্রফেশন, বাবা প্রচুর টাকা পয়সা, কোনো কিছু হাঁটা করতে পারবে না, হাঁটা আমি করছি না, কিন্তু আমি পারিও না, আমার ভালো লাগে না, মানে আমি ভালো লাগে না যে উঠলো বলে বলছি। মানে আমি যদি কেউ যদি আমাকে বলে ফুটবল খেলতে, দারুণ খেলেছে, অনেক যে আলোচনা শুনি তারা নাকি সকার ইয়েতে দেখছে, আমি এটা ভাবতে পারি না। আমি ফুটবল আমিও না, মানে এরকমই, মানে খেলা যা আমি মাঠ ছাড়া বুঝি না, এটাও খুবই খারাপ দিক যে আমি নতুন প্রজন্মের সত্যি খুব কম লোকে এখন খেলাধুলা মাঠে নেমে করে, আর যদি করলেও সবারই একটাই লক্ষ্য, খেলা মানে হচ্ছে আমি IPL খেলবো বা মানে প্লেয়ার হব, সেই অর্থেই শুধু খেলে, সবাই তো কোথাও অর্থ, নাম, যশ, একদম ওটার পেছনে, মানে উপভোগ করার জন্য নয়। সমাজ কি সেটা কি তোমাকে মানে শুধু খেলাকেই বা দোষ দিচ্ছে কেন, বা বিনোদনকে বা দোষ দিচ্ছে কেন? সমাজ কি জীবন উপভোগ করতে বলছে? তারও তারা তালিকা বলে দিচ্ছে। উপভোগ মানে সোলো ট্রিপ, উপভোগ মানে বিদেশ যাও, উপভোগ মানে এটা করো, ওটা করো, হ্যান করো। উপভোগ তো ওর বাহ্যিকও করতে পারে, মানে শিবরাম তো ফুটপাতে সেও আকাশ উপভোগ করেছে। উপভোগ যে করতে চায় তাকে তুমি আটকাতে পারবে না।
ঠিক ঠিক একদম। আর তোমার এই চরিত্রটা ঠিক কিরকম, চরিত্র মানে ট্র্যাকটা তুমি মানে কিভাবে দেখো বেশিটা আমি বলতে পারবো না, মানে যতটুকু বল। এটা প্রেমের গল্প, হ্যাঁ। তার সঙ্গে একটা ব্যাংক প্রতিষ্ঠা করারও গল্প। আচ্ছা হ্যাঁ, তো খুব ইন্টারেস্টিং, মানে সৌভিকের লেখা, সৃজিত দা রয়েছে, কৃষাণু দা রয়েছে, এবং অবশ্যই স্টার জলসার একটা টিম রয়েছেন যারা এটাকে ভেবেছেন। তো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে গল্পের প্রেমাইসিসটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে। এবার টেলিভিশনে একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের বাইরে সম্ভাবনা, কিন্তু যে প্রেক্ষাপট থেকে গল্প শুরু হচ্ছে, যে কারণে প্রোমোটা ওরকম লোকের পছন্দ হয়েছে। আমার আমার একটা প্রশ্ন আছে এখান থেকে, যে সৌরভকে যেভাবে আমরা চিনি বা যারা মানুষ চিনি, যে মানে এমন গল্প তুমি চয়েস করবে বা বাজবে, এটা ধারণা থাকে যে তার মধ্যে একটা অর্থ আছে, মানে কোথাও এমন মানে যার কোনো মাথা মুন্ডু নেই এরকম গল্প তুমি ভাববে না, বা যেগুলো হয় না, এটা একটা ধারণা নিয়েই হয়। কিন্তু যেটা তুমি বললে সিরিয়ালেরও একটা ইয়ে থাকে, চলতে চলতে দর্শকের বেস করে দর্শকের কি তাদের বিচার আসছে, তারা কি বলছে, তারপর মানে যাকে বলি আমাদের টিআরপি বলি বা জিআরপি যাই বলি, তো সেটার উপর ভিত্তি করে আবার ট্র্যাকটাকে চেঞ্জ করা হয় বিভিন্ন সময়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এইটা একটা বড় ইস্যু, যে ভিউয়াররা কি চায় আর চায় না। এমন অনেক সত্যিকার বলতে এমন অনেক সিরিয়াল যেটা একটা তাৎপর্যপূর্ণ কথাবার্তা বলে, যেটা একটা ভালো মিনিংফুল কন্টেন্ট বলতে যেটা বুঝি, চলেনি, চেষ্টা করেও চালানো যায়নি। অথচ আবার যখন অন্য মানে সোকল যদি আমি বলি যে একদম ট্র্যাশ জিনিস নিয়ে সিরিয়াল হচ্ছে, সেটা চলছে, আবার কিছু লোক এসে বলছে এইসব সিরিয়াল কেন চলছে। তো এই ডাইকটমিটাকে তুমি কিভাবে দেখো? মানে আমি এখন অব্দি বুঝতে পারি না, সিরিয়ালের ক্ষেত্রে কেন তুমি ধরছো, তুমি তো সিরিজের ক্ষেত্রেও ফেলতে পারো, ছবির ক্ষেত্রেও ফেলতে পারো। হ্যাঁ, সেটাও ঠিক। কত এবং সিরিয়ালটা তুমি রোজ দেখতে পাচ্ছ, জানতে পারছো, কারণ সিরিয়ালকে রোজ মানে মজার ব্যাপার, তুমি খেয়াল করে দেখবে যে যদি ছবি বা সিরিজের ক্ষেত্রে দেখি, সিরিয়ালের ক্ষেত্রে তুমি রেটিং পাচ্ছ, তুমি বুঝতে পারছো চলছে না। সিরিয়াল একটা রেস্ট অফ বেঙ্গল দেখে, রেস্ট অফ ইন্ডিয়া দেখে, একটা বড় অংশ জুড়ে রয়েছে, তাই আমরা ওটাকে নিয়ে চর্চা করতে পারছি। ছবির ক্ষেত্রে তো আমি বলবো সেম প্রবণতাই হচ্ছে। ধরো মানে আজকে যদি পরিন্দা সিনেমাটা আমরা সবাই দেখেছি, পরিন্দা হিট ছবি, শোলেও হিট ছবি। শোলে কেন 20 কোটি দেখলো, পরিন্দা কেন 16 কোটি দেখলো যদি তুলনা করি, পরিন্দা 16-এর মতন হিট নয়। কিন্তু এখন সময়টাই এটাই, তোমাকে তুলনা করা হবে সর্বহিটের সঙ্গে। মানে এই প্রশ্নের মানে আজকে ঋত্বিক ঘটকের ছবি চলেনি বলে তিনি বাতিল ডিরেক্টর তো বলা সম্ভব নয়, কিন্তু এখন যদি কেউ এই চেষ্টাটা করতে যায় তার কাছে বাতিল, হ্যাঁ, সে নিজে অচিরেই সে বাতিল হতে শুরু করবে। এটা খুব ভয়ঙ্কর প্র্যাকটিস, কারণ তাহলে আর কোনোদিন তুমি আলাদা করে সিগনিফিকেন্টলি কিছু করতে পারবে না। হ্যাঁ, মানে এটা খুব কঠিন জিনিস কিন্তু মানে এই ট্র্যাপে, হ্যাঁ, মানে আমার যদি সবেতেই ওরকম একটা অডিয়েন্স লাগবে যদি ভেবে আমি নামি, তাহলে তো সব জিনিসকে একই রকম বানাতে হবে। যে কারণে তুমি টেলিভিশন থেকে একই রকম দেখতে পাচ্ছ, এবং সব জিনিস চলছেও না, একই রকমের সব জিনিস চলবেও না। তো এটা না ফর্মুলেশন বা ফর্মুলায় ফেলা খুব মুশকিল, এবং ওই অ্যাকচুয়ালি প্রবণতাটা এরকম হয়ে গেছে। ছবির ক্ষেত্রেও দেখো, ওয়েব সিরিজের ক্ষেত্রেও দেখো, তুমি আমরা যখন মানে তুমিও জানো আমিও জানি, যখন ওয়েব সিরিজ শুরু হচ্ছে, যখন সেক্রেট গেমস হচ্ছে, ঘুল হচ্ছে, সেখান থেকে নেটফ্লিক্স এখন কোথায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে এখন তো তার সিইও বলছে যে আমার ওই সময় ভুল পদক্ষেপ ছিল। তো তা তো নয়, কারণ অ্যাড মানে সাবস্ক্রিপশন বেসড ভিডিও অন ডিমান্ডের থেকে এখন অ্যাড বেসড এভিওডি ফরম্যাটে চলে যাচ্ছে। তো তার কারণ সব কিছু চেঞ্জ হচ্ছে। তো টিভি প্লাস বলে একটা কথা উঠে এসছে, তো তুমি কি করবে, কোথায় আটকাবে? শুধু টিভি কেন, তুমি কোনো কাছে আটকাতে পারবে না। যখন তোমার বারবার মনে হবে যে আমাকে সবার কাছে পৌঁছাতে হবে, সবার কাছে তখনই পৌঁছানোর টার্গেট হয়ে যায়, তখন কিন্তু গন্ডগোল হয়ে যায়। ঠিক, একদম এটাই। আর কোথাও আমার ভাগটা দরকার, যে নিজের কাছে তো ক্লিয়ার হওয়া দরকার। তুমি যে পরিচালনাগুলো করেছো আর কি, সেক্ষেত্রে কি তুমি এইটা মাথা থেকে সরিয়ে করেছো যে আমি সবার কাছে পৌঁছানো আমার লক্ষ্য নয়, এটা ভাগ করে নিচ্ছে? ধরো জাপানিটা যখন করেছি তখন আমি এক্সপেকটেশন ছিল সবার কাছে পৌঁছাবে। কেমিস্ট্রি মাসির জন্য, রাজনীতির জন্য আমি এক্সপেক্ট করি, সেটা আমি খুব ভুল করবো। এবার চ্যানেল কি করেছে সেটা আমি জানি না, কিন্তু আমারটা বলতে পারি, আমি কেন এক্সপেক্ট করবো? এটা সম্ভবই নয়। ঠিক। আর এই জায়গাটা থেকে যেটা জিজ্ঞেস করবো, যে রাজনীতি, আবার রাজনীতি তো এখন যা পরিস্থিতি সব দিক দিয়ে সমস্ত কিছু মিলে, তো কি নাম দেবে এখন যদি করতে বসো? আরেকটা যদি বললি যে হ্যাঁ বারবার রাজনীতি, হ্যাঁ কিভাবে ফেলবে? এই যে দেখছো এখন যে রাজনীতি বাইরে কি কোনো কিছু বেরোতে পেরেছে? না, একদমই পাচ্ছে না। এবং ধর্মের রাজনীতি কি শুধুমাত্র আমাদের দেশে হচ্ছে? না, বাইরেও বিদেশে প্রচন্ড পরিমাণে হচ্ছে।
আমরা ভাবছি দেশে, কিন্তু শুধুই দেশে, সারা বিশ্ব জুড়ে হচ্ছে। তো তুমি আটকাবে কি করে? আমরা তো স্টেটমেন্ট দিই না, আমাদের দেশ তো অনুসরণ করি আমরা। আমাদের মনের মধ্যেও তো প্রত্যেকে অনুসরণ করাই কাজ। কলোনিয়াল হ্যাংওভারও আমাদের মধ্যে এত বেশি। তো বাইরের দেশে এখন বাইরে সব জায়গাতেই হচ্ছে, এখন তো এখানে হবে নাই এক্সপেক্ট করবো কি করে? তো কোনো দেশ তো এসে, কোনো রাজনৈতিক নেতা তো এসে পথ দেখাচ্ছেন না। আমরা তো বাধ্য, আমরা তো খুব মানে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে ধরে নিচ্ছি। থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের দেশ। প্রথম বিশ্বরা কি বিশ্বে তো করছে? মানে- তারা কি করতে পেরেছে? তারা কি স্টেটমেন্ট দিতে পেরেছে? তারা কি বলতে পেরেছে যে গুণগত মানটা সব থেকে বেশি দেখানো উচিত, তুমি কনজিউমারিজমের দিকে বেশি যেও না? একদমই বলতে হবে। আটকাচ্ছে, বরঞ্চ আরো কনজিউমারিজমের দিকে চলে যাচ্ছে। যার যত বেশি গ্রাহক, সে তত বেশি পপুলার। ফলোয়ার দিয়ে আমরা বারবার আলোচনা করি যে ফলোয়ার দিয়ে মানুষকে বিচার করা হচ্ছে। এটা শিখিয়েছে কারা? সেই দেশগুলো শিখিয়েছে না। তো তারা এত বুদ্ধি রাখেন, তারা এত নাকি বোঝেন, তারা এরকম একটা ট্র্যাপের মধ্যে পড়লেন কেন? একদম। আরে এই করতে করতে যেটা মনে হলো যে ট্রাম্পকে কেমন দেখো বলো তো, মানে দারুণ ক্যারেক্টার, আমার তো দারুণ লাগে, মানে মানে অনেক শেড। এখন তো উনি মানে নোবেল পাওয়ার জন্য মানে ডিল মেকার চেষ্টা করছে, উনি সবকিছু ডিল মনে করেন জীবনে। তো আমিও না এটাও জানাচ্ছি যে মানে পলিটিক্যাল লিডার, কোনো দেশের প্রেসিডেন্ট ডিল কথাটা এত বলেন আমি কোনোদিন জানতাম না। মানে আমি বিজনেসম্যানদের শুনতাম, তো এটা বুঝে পলিটিক্সে ঢুকে যেতে পারে, মানে ডিরেক্ট বিজনেস পলিটিক্সে ঢুকে যেতে পারে, এবং একটা বিজনেসম্যানকে তার পিছনে রাখা যেতে পারে এবং সেটাকে নিয়ে ফ্লন্ট করা যেতে পারে। এটা তো শেখার মতন। আমি তো মনে হয় আরে এটাও সম্ভব। এবং ওই আমাদের আছে না অ্যাজেন্ডা সেটিং থিওরির মতো, ক্রমাগত হ্যামার করে করে খুঁচিয়ে খুঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ও বোঝাতে চাইছেন যে নোবেলটা আমাকে দেওয়া যেতে পারে। আমি তো মানে উনি সব জায়গায় সব যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য নিজে করছে এবং নিজে বলেও দিয়েছেন নোবেল। আমার একটাই ভয়, আর কিছুই নয়, যে উনি যুদ্ধ থামান, খুব ভালো জিনিস, যুদ্ধ থামানোই উচিত, কিন্তু নিজেকে আরো বড় প্রমাণ করে দেওয়ার জন্য ওই লোভে পড়ে যাবেন না তো যুদ্ধ বাঁধিয়ে যুদ্ধ থামালেন। আজ উনি যুদ্ধ থামাচ্ছেন, কাল যে বাঁধাবেন না, বাঁধিয়ে থামাবেন না, সেটা কিন্তু কেউ জানি না, রাইট? কিন্তু ওই আলটিমেট ওটাই সত্যি হলো, জোর যার মুলুক তার। মানে উনি যেটা বলছেন সবাই চুপ করে রেখেছে, কেন? তার কারণ ওর টাকা আছে, তাই ওর দেশের কাছে টাকা আছে বলে। তো এথিক্স, এস্থেটিক্স, মোরাল সবই তো টাকার কাছে হারছে নাকি? কোনো দেশকে কি ইরানের সাপোর্টে কি বলতে পেরেছে যে আপনি কেন ফার্স্ট বোম ফেললেন? সাহসী নেই বলার। ভয়, ভয়। তো বড় বড় দেশ যদি ভয় পেয়ে যায়, আমরা তো ছোট মাত্র মানুষ। একেবারে এখান থেকে যেটা জিজ্ঞেস করবো যে আর এই মুহূর্তে এই যে এত কিছু কসবা উঠে এলো, কসবা ধর্ষণ কাণ্ড এবং নানা কিছু দলের মধ্যে থেকে উঠে আসছে, তৃণমূল যদি আমি বলি দল থেকে উঠে আসছে, এত কিছু হচ্ছে। আজকেও বিক্ষোভ হয়েছে সেপায়ের, সেখানে সৃজনকে বোধহয় অ্যারেস্ট করেছিলাম। হ্যাঁ, তো অনেক ঝামেলা চলছে। তো এই কিভাবে দেখছো এই পুরো এই অবস্থাটা? খুব একটা গোলমেলে অবস্থায় আমরা আছি। মানে শুধু রাজনৈতিক দলকে, একটি পার্টিকুলার রাজনৈতিক দলকে দোষারোপ করাটা না খুব আমার মনে হয় ইয়ে হয়ে যাবে। আমরা না মানসিক স্বাস্থ্য আমাদের খুব খারাপ জায়গায় দাঁড়িয়েছে। আমি ওগুলোর দিকে বাদই দিলাম যে ধরো স্টুডেন্ট ইলেকশন হয় না, বহু বছর ধরেই হয়, এগুলো তো প্র্যাকটিস, এই প্র্যাকটিস ম্যালফাংশন হলে এরকমই হবে। তোমার কোন কলেজ ছিল? সিটি কলেজ। সিটি কলেজ, সেটাও তো মানে মানে সিটি কলেজের রাজনীতি কিন্তু খুব মানে নাম করা রাজনীতি আর কি, মানে মেন সিটি। ওরে বাস, বিদ্যাসাগর আর সিটির মধ্যে একটা, আমি যখন পড়তাম তখন একটা চলতো আর কি। তুমি রাজনীতি তো তখন না, আমি কখনোই করিনি, কারণ আমি রাজনৈতিকভাবে খুব সচেতন মানুষ। আমার খালি মনে হয়েছিল আমি যদি কোনো দলের আনুগত্য স্বীকার করি বা তার অনুগত হই, আমি অনেক কিছু দেখাই, বলা তো অনেক পরের কথা, আমার দেখাটা আমি অনেককে দেখেছি। মানে আমি বামপন্থী রাজনীতি করা মানুষকেও দেখেছি যারা বামপন্থীদের দোষ দেখতে পায় না, আবার অনেক ডানপন্থী লোককেও দেখেছি যারা ডানপন্থীদের দোষ দেখতে পারে না। তো এই প্র্যাকটিসটা খুব গন্ডগোল প্র্যাকটিস। ভুল তো হবেই এবং খুব স্বাভাবিক। এখানে কোনো এআই দিয়ে চলছে না। আমি দেখতে পাই, আমি যদি না দেখতে পাই শোধরানোর তো জায়গাতেই নেই। আর যেটা বলছিলাম যে আলোচনা যে কসবা, হ্যাঁ, তো ম্যালফাংশন প্র্যাকটিস তো তখন থেকে যদি ধরি যে ইলেকশন না হলে যেটা হওয়ার সেটাই হচ্ছে, কিন্তু ওটাকে না তুমি দল বাদ রেখে দেখো, তুমি মানুষের মধ্যে কি টলারেন্স কমে যায়নি? সাধারণ মানুষের মধ্যে কথায় কথায় কি মানুষ রেগে যাচ্ছে না, যাতা কথা বলে দিচ্ছে না, যে যাকে পাচ্ছে ট্রোল করে দিচ্ছে, যে যাকে পাচ্ছে। এই যে মানুষের মধ্যে এত গ্রিভান্স, এগুলো তো আমার ধারণা শুধু রাজনৈতিক কারণে জন্মায়,
কোথাও সমাজ আমাদেরকে প্রচন্ড অস্থির করে দিয়েছে, গোটা পৃথিবী তো অস্থির। কোথায় কোথায় গেলে শান্তি পাবো কেউ জানি না, কিন্তু আমরা তো মানে মানুষের এই মানে এই যেটা হচ্ছে, এটা মানে বলার নিন্দেই, মানে কোনো ভাষা নেই আর কি। তো এটা শক্ত হবে, আবারও সেই একই কথাই আসতে হবে, পুলিশ প্রশাসনকে, তারা তো অভিভাবক, তাদেরকে কোথাও গিয়ে অভিভাবকের ভূমিকাই পালন করতে হবে। মানে কাউকে শাস্তি দিয়ে হোক, কাউকে বকে হোক, কাউকে বুঝিয়ে হোক, তারা যদি অভিভাবক থেকে দর্শকের ভূমিকায় চলে আসে তাহলে খুব মুশকিল। আর থিয়েটারে কি অবস্থা তোমার? তাহলে থিয়েটার বহুদিন আমি মঞ্চ, এই এই যে তুমি এতদিন পর সিরিয়ালে মানে মঞ্চে, মানে সেই জায়গাটা না, আমি এখন থিয়েটারের দর্শক, আমি দেখতে তুমি যাও? হ্যাঁ দেখতে যাই। আমার প্রচুর বন্ধু বান্ধবরা থিয়েটার প্র্যাকটিস এখনো করেন, তারা, আমি খুব তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এই প্র্যাকটিসটা এখন চালিয়ে যেতে পারছেন। আমার মাঝে মধ্যে ইচ্ছে হয়, তারপরে ভাবি আমার অনেক কিছুই তো টাইম, লেখা হোক, ডিরেকশন হোক, প্রোডাকশন হোক বা অভিনয় হোক, আমি ওই টাইমটাকে বার করতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লাগে তারা যে রিলিজিয়াসলি প্র্যাকটিসটা করে যাচ্ছে। এবং মঞ্চকে মিস করো না? মঞ্চকে তো মিস করি, কিন্তু মানে আমার মঞ্চকে মিস করার একটা বড় কারণ যে থিয়েটারই একমাত্র এখনো বেঁচে থাকা একটা জায়গা যেখানে গল্প বা ন্যারেটিভ নিয়ে এক্সপেরিমেন্টেশন করার, ওখানে ওই প্রফিট লস, হিট ফ্লপ, ওগুলো এখনো ম্যাটার করে না। তো সেটা তো একটা বড় জায়গা। সবই যদি হিট ফ্লপ, প্রফিট লসে চলে যায়, তখন ওটা প্র্যাকটিসে থাকবে না কোনো। হ্যাঁ, মানে জীবনে সবকিছুই এখন লাভ লোকসানের উপর, সবই শুধুমাত্র আমরা ছোটবেলায় শুনতাম না যে ওই ছেলেটা আয় করতে পারে না কিন্তু খুব ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে হয়ে কি হবে? এখন ভালো ছেলে কি হবে? ওটা একদম নেই। মানে আমাদের পাড়াতেও প্রচুর দেখেছি, প্রচুর দিদির মানে প্রাইভেট টিউটরের সঙ্গে বিয়ে হয়ে গেছে, সেই দিদির বাড়ির লোকও মেনে নিয়েছে, ঠিক আছে, ভালো ছেলের সঙ্গে তো বিয়ে হয়েছে। এখন ওই মানে ফিলোসফিটাই তো নেই। আয় করতে পারে, সে জাহান নামে চলে যাক, আয় করতে পারলেই কত। কারণ অর্থটা না মানুষ অনেক পরে রিয়েলাইজ করেছে যে ওটাই তোমাকে বাঁচিয়ে রাখে হয়তো কোথাও গিয়ে, বাদ বাকিটা একটা বেঁচে থেকেও মরে যাওয়ার মতন। বলছি সাধারণ মানুষের কাছে হয়তো এইভাবেই এসছে, আর এটা এসেছে সাধারণ মানুষের দোষ না, এটাকে আনানো হয়েছে কোথাও। ঠিক তুমি বিত্তবানদের বিশাল বড় বড় করে বিয়ে দেখছো, তুমি তাদের সারাক্ষণ টাকা ফ্লন্ট করার ইয়ে দেখছো, মানে শো দেখছো, তো আগে কি এটা ছিল? না, একদম। বরঞ্চ বিত্তবানেরা বরঞ্চ একটু গুটিয়ে রাখতে, বোঝাতো না যে এটা আমার আছে, দেখার দরকার। তো এটা যেটা হবে, তো আমরা তো অনুসারী, আমাদের মধ্যে ওটা কোথাও গিয়ে একটা ট্রিগার করে যাবি না। একেবারে। আচ্ছা, আর এই মুহূর্তে তো আমরা আছি করিডোরে। তো আমাদের এখন, আগে আমাদের প্রচুর করিডোর থাকতো, আর বিশেষ করে কলেজের করিডোর, মনের করিডোর, কলেজের একটা কলেজ করিডোর ছিল। তোমার কলেজ করিডোরে কোনো গল্প আছে নাকি? কলেজ করিডোর সবাই তো থাকে, প্রচুর গল্প রয়েছে। আমি যে কলেজে পড়তাম, আমি ফার্স্ট ইয়ারে নন কলেজিয়েট হয়েছিলাম, সেকেন্ড ইয়ারে নন কলেজিয়েট হয়েছিলাম, বিকজ অফ থিয়েটার করতাম। আর প্রচুর ফাইন দিতে হতো। আমার কলেজের বন্ধু খুবই কম ছিল। আচ্ছা, সত্যি কথা, থিয়েটারের বন্ধু অনেক বেশি ছিল। তবে মজার অভিজ্ঞতা একটা রয়েছে যে কলেজের একটা ইন্টারনাল এক্সাম চলছে, যেমন সেমিস্টার বলতো না তখন, মাঝখানের যে সেমিস্টার অনেক পরে এসছে শব্দটা, তো কলেজের ইন্টারনাল যে পরীক্ষাটা, তো আমি কিছুই পারছি না। সবথেকে বড় কথা যে যথারীতি পড়াশোনা করে বা প্রিপারেশন নিয়ে যায়নি। এবার আমি দেখতে পাচ্ছি সবাই খুব লিখছে, আর অ্যাকাউন্টেন্সি না তুমি কিছু ইয়ে করে পারবে না, আমি কমার্সের ছাত্র, তো অ্যাকাউন্টেন্সি তোমাকে অঙ্ক করতে হবে, তোমাকে তো না চর্চা করলে তুমি পারবে না। তো তার মধ্যে এরও খাতা দেখতে গেছি, আমাকে টিচার একদম তার পাশের বেঞ্চটায় বসিয়েছে একা। এবার যখন আমাকে একা বসিয়েছে, আমি ধরে নিয়েছি না আমার শেষ, মানে এবার আমার এন্ড গেম হয়ে গেছে। তো আমি সবার আগে হাত তুলেছি, স্যার খাতা জমা দেব। বলছি যে 5 মিনিট ওয়েট করে যাও, এত আগেও কেউ খাতা জমা দেয়। তো আমি তো 5 মিনিট ওয়েট করে, সবাই দিকে আমার দিকে করে তাকাচ্ছে, খুব খারাপ এম্বারাসড সিচুয়েশন লাগছে। কি করে বসে থেকে সময় 3 ঘন্টা তো নষ্ট করে লাভ নেই, টাচই করতে পারছি না কিছু। তো খাতাটা জমা দিয়ে আমি খুব গিল্ট ফিল হয়েছে যে এভাবে ফাঁকি মারা আমার উচিত নয়, আমাকে টিউটর কাছে আবার মন দিয়ে বসতে হবে, থিয়েটারটা এবার কমাতে হবে, ওই নিয়ে বড় মেতে আছে। সব বলতে বলতে নিজের মনেই যাচ্ছি, আর মা ঠিকই বলেন বলে যখন রাস্তায় নেমেছি, বাইরে দাঁড়িয়েছি, দেখি আমারই এক বন্ধু তার অন্য ঘরে গিয়ে পড়েছে, সে বাইক স্টার্ট দিচ্ছে, খুব হন্তদন্ত হয়ে বেরোচ্ছে। আমি মনে একটা বল পেয়েছি, এই আর একটা ছেলে বেরিয়েছে, মানে সেও তারা মানে কিছু পারে। এবার আমি তাকে গিয়ে জিজ্ঞেস করি, তুই কোথায় যাচ্ছিস? বলে টিউশনে যাচ্ছি।
ভালো লোকে টিউশন না এক্সাম দেওয়ার জন্য, এক্সাম বাদ বাদ দিয়ে 10 মিনিটের মধ্যে টিউশনে যাচ্ছিস, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। বলছে না আমি আজকে রিয়েলাইজ করলাম আমার টিউটর নেওয়া খুব দরকার ছিল। তো এটা খুব মজার ঘটনা। না, খুবই ইন্টারেস্টিং। আর মনের করিডোর ফাঁকা ফাঁকা, কেন? বিশ্বাস করে না কেউ, আর বিশ্বাস যারা করে তারা তো চায় সেই করিডোরে ঢুকতে, জায়গা পেতে। না না, একটা বয়সের পর না ধুমধাম প্রেমে পড়া যায় না, মানে হয় না প্রেম। আমার ধারণা ওটা 25, 26, 23, 24 ওগুলো ঠিক আছে। 30-40 পেরিয়ে গেলে আমার ধারণা মানুষ, পুরুষ হোক বা মহিলা নারী, তো আমার ধারণা যে অনেক কিছুই কাজ করে তখন, অনেক কিছুই ভাবনা মনের মধ্যে কাজ করে তখন। মানুষ একটা সহযাত্রী খোঁজে না কোথাও গিয়ে, যে একটা লম্বা যাতে যাওয়া যেতে পারে, এবং এমনই সহযাত্রী যে মানে প্রান্তিক স্টেশনটা যাতে এক হয়। মানে আমাকে যেতে হবে শিয়ালদা, ওকে যেতে হবে হাওড়া, তার কোনো না কোনো বিধাননগরে গিয়ে দাঁড়াতে হবে, আমাকে ট্রেন ভাগ করতে হবে, বা দমদমে গিয়ে। তো তখন বোধহয় ওরকম সার্চ হয়, আমি জানি না, মানে আমিও খুঁজছি, সবাই খুঁজছে, তুমিও খুঁজছো। এ তো একটা সুন্দর, আবার দুরন্ত লাগে ছবিটা। এখন এরকম ছবি হওয়া মানে হয়তো মানে সেই ডিরেক্টর ব্যানই হয়ে যাবে। আনোয়ার বলে একটা ছবি আছে, হ্যাঁ, তো আনোয়ারে বিজয় রাজা একটা চরিত্র ছিল, থিয়েটার করতো, পাগল হয়ে গেছে, কোনো একটা প্রেমে পড়ে তাঁবুর মধ্যে থাকতো, মনে আছে? এবং সে এসে বলতো ক্যা করনা চাহতা হো, প্যারি তো করনা চাহতা হো। হ্যাঁ, এবং মনে আছে যে তার একটা অদ্ভুত সিকোয়েন্স ছিল, সে রাস্তার মধ্যে সে দাঁড়িয়ে আছে, সুইসাইড করবে, কারণ সে প্রেম থেকে বিতাড়িত হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। সেখানে তাকে নিয়ে ডকুমেন্টারি করতে এসছে একজন সাংবাদিক, তার প্রেমেও পড়েছে, সেও তাকে ডিচ করেছে, এবং তখন যখন গিভ আপ করছে জীবনটাকে, এবং রাস্তায় এরকম দাঁড়িয়ে রয়েছে, দুহাত তুলে, গায়ে কাটা দিয়ে উঠছে আমার বলতে গিয়ে, দূর থেকে লরিটা আসছে এবং হেডলাইটটা বড় হচ্ছে, ও চোখটা বন্ধ করে খোলে, অ্যাজ ইফ যেন থিয়েটার স্টেজেও দাঁড়িয়ে আছে, দূরে স্পট লাইটগুলোর মধ্যে পড়েছে, আলোটা কাছে আসছে দাপ করে মুভি চলে যায়। তো ওর এই লাইনগুলো খুব ওই क्या करना चाहता हूँ प्यारी तो करना चाहता हूँ, শোটা প্যারি করনা ভালোবাসাটাতে বেঁচে থাকে, এটাই চাই। ভালোবাসার উপর ভাষাটা তৈরি করতে, হ্যাঁ, এবং ভালোবাসার উপর বিশ্বাসটা যেন থাকে, কারণ ওটাই না মানে সব কিছুকে তুমি নানা রকম ভাবে যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে ফেলতে পারো। এই পৃথিবী টিকে থাকার কারণটাই হয়তো মানে এখনো যে টিকে আছে, এখনো যে মানুষের কথা ভাবে, তার নেপথ্যে কিন্তু ভালোবাসা থাকে। মানে আমরা খুব ইগনোর করি জিনিসটাকে, করাটা খুব স্বাভাবিকও, কারণ ওটা তো পায় না, গুরুত্ব পায় না। কিভাবে প্রেমে পড়লো চায়, মানে প্রেমটা তার মধ্যে আসলো কি করে, সেটা কিন্তু মানুষ জানতে চায়। তো ভালোবাসাটার মতো ম্যাজিক্যাল জিনিস কিছু হতে পারে না। মানে এখন যেটা বললে যে সহযাত্রী বা যেটা প্রান্তিক স্টেশন যাতে দেখতে পাও সেরকম মানে কোথাও পরিণতি, মানে যে একটা বয়সের পর পরিণতির কথা তাই নয় কি, সেটা সবাই তো তাই চায়, একটা কমফোর্ট জোন, একটা অভ্যেস, একটা যাপন যাতে তৈরি হয়, আমাদের মতন করে যাতে ভাবা যায়। আমি বা ও আলাদা, হ্যাঁ, আমরা ওরার মতন নয়, একদমই তাই, ওটাই যত নষ্টই করা। তো শেষের দিকে এসেছি, এটা ইউজ করবো। আর কবিতায়, প্রেমের কবিতায় পাঠ করেছো, তো বিরহ কাজ করে, সেটা বিরহ ছাড়া প্রেম হয় না। বিরহ এখন যদি প্রেমে পড়লে তার বিরহ হয়, মানে পুরনো ঘটনার বিরহ কাজ করে। অনেকটা বছর হয়ে গেছে, ভালো দুটো মানুষ, মানে তাদের অবশ্যই অধিকার রয়েছে মানে নিজেদের মতন করে জীবনটাকে সাজানো। কেন বিরহ কাজ করে? কোনো বিরহ কাজ করে। তো মানে এই প্রাক্তন এবং কোনো রকম কোনো কিছুই কাজ করে নাকি, মানে আমি জানি না, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই প্রাক্তন নিশ্চয়ই আছে, আমারও আছে নিশ্চয়ই, কিন্তু কোথাও কখনো কিছু একটা, এখন তো এখন যে সময় আছে সবারই প্রাক্তনটা থাকবেই। হ্যাঁ, এটা তো খুব মানে হয়েই গেছে, এরকম নয় যে আমাদের কোনো মুহূর্তে কি সেটা আসে কখনো, না কাজে করে, একদম অনেকগুলো বছর হয়ে গেছে, এটা অনেকগুলো সময়, অনেকগুলো বসন্ত পেরিয়ে গেছে, তো আর কাজ করার জায়গাতেও নেই। তো তুমি কি শুভেচ্ছা কি বন্ধুত্ব, তুমি বলেছিলে আমার একটা বন্ধুত্ব না, কিন্তু মানে আমার ওটাও ঠিকও নয়, মানে একটা মানুষই নতুনভাবে জীবন গোছাতে চায়, আমি যদি নতুনভাবে জীবন গোছাতে চাই, সেক্ষেত্রে বন্ধুত্বের প্রয়োজনীয়তা মানে খুব একটা প্রয়োজন নেই। মানে তুমি কি শুভেচ্ছা জানিয়েছো? না, মানে সেটা প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি আর কি। হ্যাঁ, মানে ওটাও একটা বাড়তি হয়ে যাবে কোথাও গিয়ে, মনে হয় সবসময়। মানে ওই জায়গা থেকে মনে হয় মানে দুজনের ওই মানে
পথ যেহেতু আলাদা হয়ে গেছে, ওই যে, সেটা হ্যাঁ, আলাদা থাকাটাই ভালো, বোধহয় সবসময় ভালো। সেই পথ মানে দুটো পথ আর না মেলাটাই। হ্যাঁ, কারণ ওই মানে আঙ্গিক সব বদলে দিলেও সম্পর্ক বোঝা যায়, মানে ওই আমারই লেখা একটা লাইন আর কি, মানে সবথেকে বড় কথা তুমি দাগ থেকে যাবে, মানে বা ওটা মুশকিল। যারা পেরেছেন তারা পেরেছেন, আর বলছি এরকম প্রচুর লোক আছে যারা করেছে। হ্যাঁ, বলিউডে তো ওটা নিয়ে এখন প্রচুর চর্চা, যে একই সঙ্গে ঋত্বিক, সাবা আর গনি আর সুজান যাচ্ছেন ঘুরতে, ছবি তুলছেন একে অপরের হ্যাঁ, সঙ্গে। সেটা পেরেছেন, তারা পেরেছেন, মানে আমি জানি না, বলছি না মানে পেরেছেন না হয়ে গেছে। আমিরটা তো সে আমিরের একরকম আমি বললাম, প্লাস এইটাও আর কি দেখতে পাচ্ছি তারা একসঙ্গে হলিডে কাটাতেও যাচ্ছে, তো ভালো, যারা পেরেছেন তাদের সাথে গুণ। কিন্তু এটা বোধহয় বেশিরভাগ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। সিচুয়েশনই তৈরি হয় না, সিচুয়েশনই তৈরি হয় না অ্যাকচুয়ালি। আমার কথাটা সম্ভব অসম্ভব তো তখন হবে যখন সিচুয়েশন আছে, পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি সিচুয়েশনই থাকে না অধিকাংশ মধ্যবিত্ত আমাদের মতন মানুষদের জীবনে। তো মানে সবাইকে সবার মতন করে লড়তে হয়। আমাদের কোথায় আর সোনার বা চামচ মুখে নিয়ে আমরা জন্মেছি। তাহলে প্রেমে তো পড়ছো না, মানে বিয়েটা কি প্রেম করে? বলছি না করিনি, মানে বারবার বোঝার চেষ্টা করছি আসলে। যাই হোক, না মানে তার মানে বিয়েটা হলে প্রেম করেই বিয়ে হবে, এরকম হবে? বিয়েটা করছি না, বিয়ে তো বাড়ি থেকে বলেন না, প্রচন্ড বলে মা, প্রচন্ড বলেন, কিন্তু ওই আর কি মানে ওই বলে সহযাত্রী হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যার সঙ্গে আমি এগোচ্ছি বা যার সঙ্গে আমি মানে এখন কি আরো বেশি তোমার অতীতের জন্য ভয় কাজ করে, যে না আমি পরিণত হওয়ার জন্য ভয় কাজ করে আমার মনে হয় অতীত থেকে। কারণ তখন বোধহয় মানসিকভাবেও পরিণত ছিলে না তো, যে কোনো মানুষ 25-26 বছর বয়সে না, তখন জীবনটাকে সে অন্যরকম ভাবে এক্সপ্লোর করে। যখন 30 হয়ে যায়, 30 পেরিয়ে যায়, 35 পেরিয়ে গেলে আর একরকম হয়ে যায়, 40-এর পরে। হ্যাঁ, তো আমি 35 যখন পেরোচ্ছি তখন আমি বুঝতে পারছি যে আমার চাওয়া পাওয়া, আমার দেখা বা আমার ভাবনাগুলো কোথাও গিয়ে চেঞ্জ হচ্ছে। এবং এটা তো সত্যি কথা যে মানে যে মানুষটার সঙ্গে আমি জুড়বো বা লম্বা সময়ের জন্য জুড়বো, সেই মানুষটার সঙ্গে সেই মানুষটা কি মানে তার সাফল্যতে আমাকে আনন্দ পেতে হবে, আমার সাফল্যতে তাকে আনন্দ পেতে হবে, এবং দুজনের কোথাও গিয়ে একটা যুগ্ম জেতা বা যুগ্ম হারাকে গুরুত্ব দিতে হবে। এখন খুব কঠিন না, মানে এগুলো কথাগুলো বলাটা খুবই বুকিশ এবং বলে ফেলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কঠিনটা কারণ আমরা এত ইন্ডিভিজুয়ালি ব্যস্ত থাকি, আমাদের রোজকার হারা জেতাগুলো ইন্ডিভিজুয়ালি এত ম্যাটার করে যায় জীবনে। এবং ওই যে মানে আমি দেখবে আমেরিকানরা খুব বলে লুজার কথাটা, হ্যাঁ, তো আমরা কিন্তু লুজার কথাটা খুব একটা ইউজ করতাম না, আমি ছোটবেলায় করে শুনতাম। মানে আমরা ভারতীয়রা খুব একটা যে মানে হেরে যাওয়া জিতে যাওয়া তো বিশ্বাস করতাম না, কিন্তু সময়ের সাইকেলে কিন্তু হ্যাঁ একটা গেইনার লুজার, সফল অসফল ঢুকেই গেছে আমাদের মধ্যে। একেবারে শেষে চলে এসেছি, এটা একদম সরাসরি জিজ্ঞেস করবো, পরিবর্তন কি চাও রাজ্যে? না, ওরকম পরিবর্তন মানে মানে তুমি বলছো এই পার্টি চলে গেল ওই পার্টি আসবে, আমার কথা যেই পার্টি যাবে অন্য পার্টি আসবে, মানুষগুলো তো মানে এটা তো একটা প্র্যাকটিসের মতন, প্রফেশনের মতন, মানে ওখানে যাবে ও ওখানে যাবে, ব্যাপারটা তো সে একই হয়ে দাঁড়াবে। পরিবর্তন চাই মানুষের মননে, মানুষের ভাবনা তার দেশকে নিয়ে, এবং মানুষ কিভাবে তার দেশকে দেখতে চাইছে, তবেই মানে আমি মানে এখানে একমাত্র আমরা অভিভাবক ঠিক করতে পারি না জন্মগতভাবে, একমাত্র দেশের অভিভাবক আমরা ঠিক করতে পারি, তো জীবনের অভিভাবক আমরা ঠিক করতে পারি না, অভিভাবক আমাদের ঠিক করে দেন, জন্ম দেন, কিন্তু একমাত্র দেশের ক্ষেত্রে পৃথিবীতে আমরা ইলেক্ট করতে পারি, আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা কিরকম অভিভাবকের থেকে অভিভাবকত্ব পেতে চাই, এটা আমাদেরকে সবার আগে ডিসাইড করতে হবে। তার মধ্যে যদি গন্ডগোল থেকে যায় তো সবইতে গন্ডগোল থাকবে একেবারেই। আর যেটা বলছিলাম প্রেমের কথা হলো, শুরুর দিকে কবিতাও শোনালে, লাস্টে যাবো আবার, জাস্ট সেটা জিজ্ঞেস করবো যে তাহলে 1.5 বছর জন্য তো 1 থেকে 1.5 বছর আশা করছি, এখন আবার কোনো কিছু বেশিও হতে পারে, মানে সবকিছু সব ঠিকঠাক করে চলুক, তো তার মানে এখন টেলিভিশনে আমরা দেখতে পাবো। তোমার তাহলে পরিচালনার কাজ, প্রডিউস করা কাজ চলতে থাকবে, পরিচালনার কাজটা আপাতত বিজ্ঞাপন বা এগুলো বাদ দিলে যেটা টুকটুক করে করতেই থাকি, চলতে থাকে, সেগুলো তো চলতে থাকবে। মানে ফিকশন লং ফরম্যাটটা থেকে আপাতত একটু ছুটি নিচ্ছি, ছবি করার ইচ্ছে রয়েছে ভীষণ, তো দেখা যাক, জনমত চেঞ্জ করে দিতে পারে, সেটা আন্দোলনেও, সেটা বিপ্লবেও, সেটা কবিতাতেও, সেটা সিনেমাতেও, সবেতেই তার এফেক্ট রয়েছে। তো এটা তো একটা বড় পাওনা।
একদম। এবং আমাদের যারা টেলিভিশনের দর্শক তাদের বড় পাওনা যে আবার টেলিভিশনের থেকে দেখা যাচ্ছে, এবং লক্ষ্মী ঝাঁপি আশা করি সব দিক থেকে লক্ষ্মী নিয়ে আসুক, লক্ষ্মী মন্ত হোক, লক্ষ্মী আসুক, এই চাইবো। কিন্তু আমরা কবিতা দিয়ে শুরু করেছিলাম, তো সামনে পাশে পেলে একটু মানে আবদার লোভটা তো বেড়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। তো একটা আশার কবিতা হতে পারে, বা কিছু বা কবিতা দিয়ে যদি শেষ হয়। কবিতা দিয়ে শেষ না, তাই তো? একটা আশার কবিতাই শোনাই। আবেগের পরগনা খুঁড়ে খুঁজে পাওয়া ইতিহাস বই, আমি সব তাস একে একে জুড়ে আরেকটা গান খেলবো। চামড়া সেলাই করা সুতো, গেঁথে রাখা প্রিয় দিনগুলো, মিছিমিছি মিছিলের মুঠো ছুটছে ওড়ার মতো ধুলো। দেখছে জীবনগুলো ঘেঁটে কতটা নোনতা রুটি রুজি, আমি লজিকের কার্নিশে হেঁটে আসলে ম্যাজিকই তো খুঁজি। যতটা পাল্টে গেলে হাতও মিলবে না দলিলের সই, থাকুক না সর্দির ধাতো, আমি আরেকটা বার খেলবই। একেবারে দারুণ। সত্যি মানে ছয় পড়ুক ফুট পড়ুক, দানটা আমাদের খেলে যেতে হবে। Exactly, দান খেলে যেতে হবে। এই দানটা ইম্পর্টেন্ট। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক নমস্কার।